আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২০২০ এর একটা সৃজনশীল, যেটা তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টার। তো দেখো, উদ্দীপকে ২ টা চিত্র দেওয়া আছে, একটা চিত্র ১, চিত্র ২। তো ২ টা চিত্র দেখে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের চিত্র এবং এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের চিত্র। চলো আগে আমরা দেখি কি কোশ্চেন আছে। ১ম এ ক নম্বরে আছে হচ্ছে আকর্ষণ তন্তু কি? তো আমরা সবাই এটা জানি যে আকর্ষণ তন্তু কি? যে স্পিন্ডতন্তুর সাথে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, আমরা জানি যে কোষ বিভাজনে স্পিন্ডতন্তু থাকে এবং স্পিন্ডতন্তু গুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। এখন যে স্পিন্ডতন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেটাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এখন ২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলা হয় কেন? আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলার পেছনে অনেক কারণ আছে। সেটা হচ্ছে জীবের শ্বসন কার্য সাহায্য করে, এই প্রধান কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়ার কারণ মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের তোমার এনজাইম, কোএনজাইম এগুলা থাকে এই মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে? এবং এখানে তোমার হচ্ছে শ্বসনের যে ধাপগুলা আছে, তোমার ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে, এগুলো সব ঘটে থাকে এই মাইটোকন্ড্রিয়াতে। এজন্য কোষের যাবতীয় যৌগিক কার্যে মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে বলে এজন্য একে শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। এখন সৃজনশীলের গ নাম্বারে আমরা দেখি, সেটা হচ্ছে চিত্র ১ এবং চিত্র ২ এর মধ্যে বিরাজমান পার্থক্যগুলো। অর্থাৎ আমরা একটু আগে বলছি যে এটা মাইটোসিস এবং এটা হচ্ছে মিয়োসিস। কিভাবে বুঝলাম আমরা? আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে অলওয়েজ ডিপ্লয়েড কোষ থেকে আরেকটা ডিপ্লয়েড কোষই তৈরি হয়। অর্থাৎ এগুলো দেহকোষে ঘটে থাকে এবং নিউক্লিয়াসের কি বলে, একটা কোষ থেকে ২ টা কোষ তৈরি হয়। আর এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কোষ থেকে ৪ টা অপত্য কোষ তৈরি হইছে। ৪ টা অপত্য কোষ তৈরি হইছে, তার জন্য এটা হচ্ছে মিয়োসিস। ঠিক আছে? এবং উৎপন্ন যে জীব সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। আমরা জানি যে হ্যাপ্লয়েড জীব উৎপন্ন হয় মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এটা হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য। তো কি পার্থক্য হতে পারে? চলো আমরা দেখি। এই দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য। তো ফার্স্ট অফ অল পার্থক্যর বিষয়। দেখো কোথায় ঘটতে পারে? মাইটোসিস কোষ বিভাজন আমরা জানি যে অলওয়েজ জীবের দেহকোষে ঘটে থাকে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে তোমার জীবের মূল, ভ্রূণমূল, ভ্রূণমুকুল এগুলাতে মাইটোসিস ঘটে থাকে। আর মিয়োসিস সবসময় হচ্ছে তোমার জনন মাতৃকোষে ঘটে থাকে। এরপর হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজনে সবসময় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এই কারণে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ২ বার বিভাজিত হয়। বাট ক্রোমোজোম হয় একবার বিভাজিত। তখন কি হয়? ক্রোমোজোম সংখ্যা কমে যায়। অর্থাৎ অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে তোমার ৩ নাম্বার পয়েন্টে বলা আছে যে ৪ নাম্বার পয়েন্টে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোথায়? মাইটোসিসে, এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোথায়? মিয়োসিসে। এবার আমরা আসি অপত্য কোষের সংখ্যা। দেখো, আমরা উদ্দীপকে ওখানে দেওয়া আছে যে একটা কোষ থেকে ২ টা অপত্য কোষ তৈরি হয়েছে কোথায়? মাইটোসিস কোষ বিভাজনে। আর ৪ টি অপত্য কোষ তৈরি হয় কোথায়? মিয়োসিসে। এরপর একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে ইন্টারফেস পর্যায়। ইন্টারফেস কার সাথে সম্পর্কিত? আমরা জানি যে মাইটোসিস যখন ক্যারিওকাইনেসিস ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন শুরু হয়, তার আগে কোষে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। সেটা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেস পর্যায় অলওয়েজ ঘটে থাকে মাইটোসিসের আগে। অর্থাৎ ইন্টারফেস পর্যায়ে থাকবে তাহলে কোথায়? মাইটোসিসে। কারণ মাইটোসিসের যখন নিউক্লিয়াস বিভাজন হবে, তার আগে ইন্টারফেস ঘটে থাকে। বাট মিয়োসিসে ইন্টারফেস থাকে না। ঠিক আছে? এরপর আমরা যাই বিবর্তন ও জনকম। দেখো, বিবর্তন বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। আমরা জানি যে বিবর্তন, যে জীবের বিবর্তন যত বেশি, সেই জীবের অভিযোজন ক্ষমতা তত বেশি।
সেই জীবটা পরিবেশে তত টিকে থাকতে পারে। তো এর জন্য জীবের জন্য অলওয়েজ বিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিবর্তনের সাথে সম্পর্কিত কোনটা? মিয়োসিস। কারণ হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ সেখানেই হচ্ছে বিবর্তন ঘটে থাকে। বাট মাইটোসিস কোষ বিভাজন কি হয়? ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সেম টু সেম থাকে, সমান থাকে এবং কোন ধরনের পরিবর্তন হয় না। পরিবর্তন না হওয়ার কারণে এখানে বিবর্তন ঘটে না। কিন্তু মাইটোসিসের সাথে সম্পর্কিত নয়। এরপর হচ্ছে বিবর্তন ও জনকমের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় কোথায়? এই মিয়োসিস কোষ বিভাজনে। এই হচ্ছে তোমাদের মিয়োসিস এবং মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য। এরপর চলো দেখি ঘ নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে? চিত্র 2 প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ইতিমধ্যেই বলে ফেলছি যে কি, কি বিবর্তন তৈরি হইতে পারে, কি, কি বৈচিত্র্য সৃষ্টি হইতে পারে। কারণ মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা জীব একটা জীব যে তৈরি হয় সেখানে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যার অনেক ভ্যারি করে, অনেক পার্থক্য দেখা যায়। এর কারণে হচ্ছে সেখানে বিবর্তন সৃষ্টি হয়। তো বিবর্তন সৃষ্টি হয় কিভাবে? অনেক আগে দেখছি যে বইতে অনেক বইয়ে পড়ছি যে ডায়নোসরের কথা। তো সেই ডায়নোসর আজকে কি পৃথিবী থেকে বিলুপ্ত। কেন বিলুপ্ত হইছে? কারণ তাদের মধ্যে একসময় বিবর্তনের অভাব দেখা দিছে। তাদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়নি। তাদের মধ্যে যে বৈচিত্র্য ছিল সে বৈচিত্র্যের অভাব ছিল। তো বৈচিত্র্য সৃষ্টি না হওয়ার কারণে সেখানে তাদের অভিযোজন ক্ষমতা অনেক কমে গেছে। অর্থাৎ তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে নাই। তারা বিরূপ পরিবেশে কিভাবে থাকতে হয় সেভাবে খাপ খাওয়াতে পারেনি। এর কারণে হচ্ছে তাদের ধ্বংস হইছে। তো সেম এই বিবর্তন না হইলে তো দেখা যাবে যে একটা জীব প্রজাতি বা একটা জীব গোষ্ঠীর টিকে থাকা খুবই কষ্ট। আর এই বিবর্তনে সাহায্য করে কি? মিয়োসিস। তো মিয়োসিসের ফলে বিবর্তন হয়। বিবর্তনের ফলে নতুন বৈচিত্র্যের নতুন বৈশিষ্ট্যের তোমার হচ্ছে জীব সৃষ্টি হয়। এ কারণে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন এই বিবর্তনে এবং বৈচিত্র্যে ভূমিকা পালন করে থাকে। তো এটা হচ্ছে তোমাদের খ নাম্বার কোয়েশ্চেনে বলা হইছে। এরপরে আমরা আসি আরেকটা সৃজনশীল। সেটা হচ্ছে তোমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা পি। পি দিয়ে দেওয়া আছে যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং কিউতে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোনটায়? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে। ঠিক আছে? মাইটোসিস এবং এখানে দেওয়া আছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোনটায়? মিয়োসিসে। তাহলে অবশ্যই পি হচ্ছে তোমার মাইটোসিস এবং কিউ হচ্ছে মিয়োসিস। তো চলো এখন আমরা দেখি। ১ম বলা হয়েছে যে নিউক্লিওটাইড কাকে বলে? সংজ্ঞাটা এরকম যে ৫ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং অজৈব ফসফেট এই ৩ টা উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। এটা তোমাদের বইতে দেখবা যে একদম ডিরেক্ট দেওয়া আছে। এই ৩ টা উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। কোন ৩ টা জিনিস? শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং হচ্ছে অজৈব ফসফেট। এবং খ নাম্বার দেওয়া আছে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে? তোমাদের বুঝতে হবে যে মানে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে? আমরা জানি যে সবাই রাইবোজ, রাইবোজোম, রাইবোজোমকে রাইবোজোম, রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। এখন কেন প্রোটিন তৈরির কারখানা বলা হয়? কারণ হচ্ছে প্রোটিনের পলিপেপটাইড যে চেইন আছে, ওই চেইনের সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়াও রাইবোজোম আরো কিছু কাজ করে থাকে সেটা হচ্ছে প্রয়োজনীয় এনজাইম যে আছে আমাদের, এই এনজাইম সরবরাহ করে এবং এখানে হচ্ছে তোমার অনেক ধরনের বিক্রিয়া হয়ে থাকে এই এনজাইমের মাধ্যমে, উৎসেচকের মাধ্যমে। এজন্য আমরা বলি এই প্রোটিনকে সরি এই রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা। ঠিক আছে? এরপর আসি আমরা গ নাম্বার কোয়েশ্চেন যেটা আমাদের ইম্পোর্টেন্ট। পি বিভাজনে ক্যারিওকাইনেসিস ধাপের চিত্র অঙ্কন করো। এখানে মূলত বুঝেছে পি বিভাজন। দেখো পি বিভাজন কি? আমরা পি বিভাজনে একটু আগে দেখছি যে মাইটোসিস। কেন মাইটোসিস? কারণ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এজন্য এটা হচ্ছে মাইটোসিস। তো মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস
ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের যে নিউক্লিয়াস বিভাজন হয়, সেই নিউক্লিয়াসের বিভাজনকে মূলত বলা হয় ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস কয়টা ধাপে হয়ে থাকে? আমরা জানি যে ৫ টা ধাপে। কি, কি ধাপ? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই ৫ টা ধাপকে মূলত আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস এর বিভাজন বা ক্যারিওকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিস ধাপের চিহ্নিত চিত্র এখানে জাস্ট বলা হয়েছে যে ওই চিত্রগুলো আঁকবা তোমরা। প্রোফেজের চিত্র আঁকবা, প্রোমেটাফেজের চিত্র আঁকবা, মেটাফেজের চিত্র আঁকবা, অ্যানাফেজের চিত্র এবং টেলোফেজের চিত্র। এই চিত্রগুলো আঁকলেই ঘ নম্বরের অ্যান্সার হয়ে যাবে। এরপর ঘ নম্বরে বলা হয়েছে যে পি ও কিউ বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য। দেখো পি বিভাজন কি? পি বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং কি বিভাজন কি? মিওসিস কোষ বিভাজন। তো অবশ্যই পি এবং কিউ ২ টা হচ্ছে অবশ্যই অপরিহার্য। কারণ আমরা জানি যে একটা জীবে দেখো কি ঘটে? একটা জীব যদি ধরো এটা হচ্ছে জনন মাতৃকোষ। তো এই জনন মাতৃকোষ থেকে অবশ্যই ফার্স্টে কি ঘটে? মিওসিসের মাধ্যমে তোমার হ্যাপ্লয়েড জীব উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড কোষ এবং পরবর্তীতে এই ২ টা হ্যাপ্লয়েড কোষ মিলে তৈরি হচ্ছে জাইগোট। এই যে জীবের যে ১ম কোষ মানে জীবনের ১ম কোষটা হচ্ছে জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তীতে কি তৈরি হয়? মাইটোসিসের মাধ্যমে অনেকগুলো কোষ তৈরি হয়। কোষ তৈরির মাধ্যমে আমরা জানি যে একটা জীবদেহের পুরা বডি তৈরি হয়। তো দেখো ১ম এ ঘটলো আমার হচ্ছে মিওসিস। তো জনন মাতৃকোষ থেকে যখন মিওসিস হলো তখন তৈরি হলো হ্যাপ্লয়েড কোষ। তো এই হ্যাপ্লয়েড কোষ তৈরির পেছনে কোন বিভাজন কাজ করে? মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজন যদি না ঘটতো তখন দেখো এখানে অনেক সমস্যা তৈরি হতো। ধরো মিওসিস যদি না হয়ে এখানে মাইটোসিস হতো তখন কি হতো? এই 2n থেকে 2n তৈরি হইতো। 2n তৈরি হইতো এবং সেটা থেকে যে জাইগোটটা তৈরি হইতো সেটা কি হয়ে যেত? 4n। তখন এই কোষ বিভাজনটা কি হয়ে যেত? অনিয়ন্ত্রিত হয়ে যেত। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে আমরা তো জানি অনেক সমস্যা দেখা দেয়। যেমন টিউমার তৈরি হয়। পরবর্তীতে সেই টিউমারটা হচ্ছে ক্যান্সারের দিকে ধাবিত হয়। তো অবশ্যই এখানে মাইটোসিস ঘটবে না, মিওসিস ঘটবে। আবার দেখো এখানে জাইগোট তৈরি হওয়ার পরে আমরা জানি যে কি সাধারণত মাইটোসিস ঘটে থাকে। বাট এখানে যদি হ্যাপ্লয়েড জীব উৎপন্ন হইতো অর্থাৎ হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হইতো তখন কিন্তু আমাদের পুরো মানে দেহটা গঠন হইতো না। অনেক প্রবলেম সৃষ্টি হইতো। তো আমরা বুঝতে পারতেছি যে একটা জীবের জীবনের জন্য অবশ্যই মাইটোসিস এবং মিওসিস ২ টা কোষ বিভাজনেই গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব অনেক এবং ২ টা হচ্ছে পর্যায়ক্রমে ঘটে থাকে যেটাকে আমরা বলি যৌনুক্রম। ঠিক আছে? তো ঘ নম্বরে এটাই বলা হয়েছে যে পি ও কিউ বিভাজনে ২ টি জীবের জন্য অপরিহার্য। এই বিভাজন ২ টি অবশ্যই ইম্পোর্টেন্ট। তো চলো আমরা আরেকটি সৃজনশীল দেখি সেটা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে জাস্ট। এই চিত্রটা দেখে আমরা ফার্স্টে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের চিত্র। তো চলো দেখি ক নাম্বার কোয়েশ্চেনে কি দেওয়া আছে? স্পিন্ডল ফাইবার কি? তো আমরা জানি যে প্রোমেটাফেজ ধাপে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবং স্পিন্ডল যন্ত্রের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত অর্থাৎ এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত তন্তু সদৃশ যে তন্তুগুলো দেখা যায়, তন্তুর মতো সেগুলো হচ্ছে মূলত স্পিন্ডল ফাইবার। ঠিক আছে? এরপর দেখি প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কি বোঝায়? আমরা জানি যে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে মূলত অ্যামাইটোসিসকে নির্দেশ করতেছে। অ্যামাইটোসিস। আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কি হয়? কোনো প্রকার জটিল প্রক্রিয়া ছাড়া একটা কোষ থেকে ২ টি কোষ তৈরি হওয়াকে বলে অ্যামাইটোসিস। ঠিক আছে? কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই। তো এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে মূলত বলা হইতেছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আবার দ্বিবিভাজনও বলা হয়। এখন আমরা আসি গ নাম্বার কোয়েশ্চেনে সেটা হচ্ছে উদ্দীপকের চিত্রের মাধ্যমে কিভাবে ক্রোমোজোম সংখ্যা নির্ধারিত হয়? তো উদ্দীপকের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে কোষ বিভাজন সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন।
তো মিওসিস কোষ বিভাজন আমরা দেখতেছি ২ টা ধাপে ঘটে থাকে। প্রথমটা হচ্ছে দেখো মিওসিস 1, দ্বিতীয়টা হচ্ছে মিওসিস 2। তো মিওসিস 1 যেটা সেটা হচ্ছে তোমার হ্রাসমূলক। এখানে দেখো তোমার ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হইতেছে। বাট মিওসিস 2 তে কি ঘটে? মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের অনুরূপ। ঠিক আছে? এখানে দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। তো এখন বলছে এখানে কিভাবে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রিত হয়? দেখো এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে হচ্ছে অর্ধেক হইছে, অর্ধেক সেট ক্রোমোজোম। আবার এখানে হচ্ছে মাইটোসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান আছে। বাট নিয়ন্ত্রিত হয় কিভাবে? নিয়ন্ত্রিত হয় এই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে যখন গ্যামেট সৃষ্টি হয়। দেখো ২ টা হ্যাপ্লয়েড কোষ মিলে যখন গ্যামেট সৃষ্টি করে তখন আবার কি হয়? সেই ডিপ্লয়েড কোষই সৃষ্টি হয়। অর্থাৎ আমরা ফার্স্টে দেখছি যে একটা ডিপ্লয়েড কোষ থেকে এরকম ৪ টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হইছে। বাট এই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে যখন আমাদের গ্যামেট সৃষ্টি হয়, তখন গ্যামেট সৃষ্টির মাধ্যমে আবার সেই ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয়। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সেমই থাকে।